আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপসহীন নেত্রীর সংগ্রামী জীবনের অবসান, সারা দেশে শোকের ছায়া। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতার সৃষ্টি হল। মির্জা ফখরুল 7 দিনের শোক পালন করবে বিএনপি। প্রধান উপদেষ্টা ও জামাত আমিরের শোক। আগামী নির্বাচনে 300 আসনে 2500-এর বেশি মনোনয়নপত্র দাখিল। ভোটার ও প্রার্থীদের নিরাপত্তার পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। এবং সারা দেশে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র জমা। বগুড়া ও ফেনীতে খালেদা জিয়া ও তারেক রহমান, খুলনায় মিয়া গোলাম পরওয়ার, কুমিল্লায় হাসনাত ও পঞ্চগড়ে সার্জিস আলম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল শূন্যতা সৃষ্টি হল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শুধু দেশের জন্যই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটি বিশাল শূন্যতা সৃষ্টি হল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, 7 দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয় সহ সকল দলীয় কার্যালয়ে 7 দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা থাকবে। 7 দিনব্যাপী দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। 7 দিনব্যাপী শোক বই খোলা হবে। নামাজে জানাজা এবং দাফন সম্পর্কে পরে জানানো হবে বলেও জানান তিনি। এদিকে বেলা 12:30টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। নভেম্বর মাসের 23 তারিখে সন্ধ্যা 8:30 এবারকার হসপিটালে আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। দেশবাসী ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই শোক, এই ক্ষতি অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করে। এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, বেগম জিয়ার মৃত্যুর ব্রিফিংয়ে বিএনপি নেতারা খালেদা জিয়া নামাজে জানাজা এবং দাফন সম্পর্কে কি জানিয়েছেন? শারমিন, আজ সকাল থেকেই কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যাপক মানুষের একটি সমাগম দেখা যাচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই কিন্তু সর্বস্তরের মানুষের পাশাপাশি নেতাকর্মীরাও কিন্তু স্তরে স্তরে আসছে বেগম খালেদা জিয়াকে একটিবার দেখার জন্য। এই মুহূর্তেও কিন্তু কিছু নেতাকর্মী কিন্তু এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগে আমাদেরকে বিএনপি নেতাকর্মীরা ব্রিফিং করেছেন। তারা জানিয়েছেন 7 দিন ব্যাপী বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা থাকবে। 7 দিন ব্যাপী দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তবে এখনো পর্যন্ত তারেক রহমান কিন্তু এবারকার হাসপাতালে আসেননি। তবে মির্জা ফখরুল থেকে শুরু করে দলীয় সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এবারকার হাসপাতালে উপস্থিত হচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই,
এই সময় কিন্তু শোক প্রকাশ করেছে দলের সর্বস্তরের নেতাকর্মীরা। তারা জানিয়েছেন সংকট এবং শোক মাথার উপর যেমন মায়ের ছায়া থাকে, সেই ছায়া থেকে বঞ্চিত হবে এখন থেকে দলের সকল নেতাকর্মীরা। এই পর্যন্ত এখানে কিন্তু ব্যাপকভাবে নিরাপত্তা কর্মীদের একটি নিরাপত্তা বাহিনী দেখা যাচ্ছে, র্যাব, বিজিবি থেকে শুরু করে পুলিশের স্পেশাল বিভিন্ন ফোর্স কিন্তু এইখানে দেখা যাচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এইখানে কিন্তু ব্যাপক মানুষের এখানে সমাগম এখন দেখা যাচ্ছে এবার কেয়ার হাসপাতালের সামনে। সর্বস্তরের মানুষ থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীরা, বর্তমানে দেখা যাচ্ছে তারেক রহমান আসেনি, তবে বর্তমানে নেতাকর্মীদের কিন্তু একটি ব্যাপক ভিড় এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেতাকর্মীদের প্রবেশ কিন্তু করছে বর্তমানে। তারেক রহমান কিন্তু এই মুহূর্তে বের হচ্ছেন এবার কেয়ার হাসপাতালে থেকে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তারেক রহমান বের হচ্ছে। ব্যাপক মানুষের কিন্তু এখানে ঢল সমাগম এখানে বর্তমানে দেখা যাচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, যিনি 1971 সাল থেকে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বেগম জিয়া 1946 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীদের গাড়ি বহর দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে বের হচ্ছে। ব্যাপক মানুষের সমাগম এখানে দেখা যাচ্ছে, সেই সাথে সাথে উৎসুক জনতার একটি ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমানের গাড়ি বহর কিন্তু আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তারেক রহমান পরবর্তী নির্দেশনা আমাদের কাছে এখনো আসেনি, তার জানাজা সম্পর্কে আমরা এখনো তেমন কোনো অফিসিয়ালি কোনো নির্দেশনা আমরা পাইনি। তবে ধারণা করা যাচ্ছে মানিক মিয়া এভিনিউতে কিন্তু তার জানাজার নামাজের একটি ব্যবস্থা করা হবে এবং শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু তাকে দাফন করা হবে বলে আমরা এই পর্যন্ত ধারণা করা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু গাড়িবহর এবার কেয়ার হাসপাতাল ত্যাগ করছেন, নেতাকর্মীদের গাড়িবহর ত্যাগ করছেন। এখানে তারেক রহমান রয়েছেন। তারেক রহমান কিন্তু এখন এবার কেয়ার হাসপাতাল থেকে বেরোচ্ছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাদা গাড়িটিতে করেই তারেক রহমান আছেন। কড়াকড়ি নিরাপত্তা কিন্তু এখানে বহর করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা এবার কেয়ার হাসপাতাল। তারেক রহমান এখন বের হচ্ছেন এবার কেয়ার হাসপাতাল থেকে। তিনি ভিতরে দেখতে এসেছিলেন তার মাকে। দলের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। দলের এই মুহূর্তে সবাই কিন্তু তাদের নেত্রীকে হারানোর যেই শোক, সেই শোক কিন্তু তারা ভাষায় প্রকাশ করতে পারছে না, সবাই আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। শারমিন, এবার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবক হারালো। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসী নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর 6টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণতন্ত্র, মানুষের অধিকারের প্রশ্নে আপসহীন বাংলাদেশের অভিভাবক বেগম জিয়ার মৃত্যুর খবরে সারা দেশে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। লাখো মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান।
তার মতো করে দেশকে, দেশের মানুষকে ভালোবেসেছে কে কবে। দেশমাতার এই চলে যাওয়ায় তাই কাঁপছে গোটা দেশ। বেগম জিয়া নেই খবরে শোকের ছায়া পুরো দেশ জুড়ে। সকাল 9টার দিকে এভারকেয়ার হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বেগম জিয়ার মৃত্যুর সংবাদ। আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন। সোমবার বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যদের গভীর রাতে হাসপাতালে ছুটে যাওয়ার ঘটনায় দুঃসংবাদের আঁচ করতে পেরেছিলেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা সংবাদ। স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর 1982 সালে গৃহবধূ থেকে রাজনীতিতে যোগ দেন বেগম জিয়া। 1 বছর পরই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। বিচারপতি সাত্তারকে সরিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলে এর বিরোধিতা করে আন্দোলনে নামেন বেগম জিয়া। শুরু হয় তার সংগ্রামী রাজনৈতিক জীবন। নানা প্রলোভন পায়ে মারিয়ে এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে দীর্ঘ 9 বছর আন্দোলন তাকে আপসহীন নেত্রীর উপাধি এনে দেয়। 1991-এর নির্বাচনে তার নেতৃত্বে বিএনপির অভাবনীয় বিজয়ের মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার ছিল অসামান্য ভূমিকা। তার নেতৃত্বে নারী শিক্ষার প্রসার, অর্থনৈতিক অগ্রগতি সহ এগিয়ে যাওয়ার ভিত্তি পায় বাংলাদেশ। পরবর্তীতে 1996 থেকে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে দলকে এগিয়ে নেন বিএনপি চেয়ারপারসন। 2001 সালে বেগম জিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। ব্যক্তি ও রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে 2007 সালে 1/11-এর পট পরিবর্তনে। বড় ছেলে তারেক রহমান সহ কারাবন্দী হন বেগম জিয়া। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে দেশের বাইরে চলে যাওয়ার চাপ, 2 ছেলের উপর নির্যাতন সহ অবর্ণনীয় নিপীড়ন নেমে আসে বিএনপি ও জিয়া পরিবারের উপর। পরে আন্দোলনের মুখে মুক্ত হয়ে 2008 সালে জাতীয় নির্বাচনে অংশ নেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখে পড়েন 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। টানা 1.5 দশক আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে মামলা, নির্যাতন, গুম, খুন সহ নজিরবিহীন নির্যাতন ভোগ করতে হয় বেগম জিয়া ও তার দলকে। 2012 সাল থেকে রোড মার্চ, লং মার্চ, অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। বালির ট্রাক দিয়ে তার বাসা ও অফিস অবরুদ্ধ করে রাখা হয়। এর মধ্যেই 2014 সালে জাতীয় নির্বাচন বর্জন করে 1 বছর পর টানা অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে গুলশান কার্যালয়ে 3 মাস অবস্থান করেন বেগম জিয়া। এ সময় আসে ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুর খবর। 2018 সালে দুর্নীতির হাস্যকর অভিযোগে শেখ হাসিনা সরকার সাজা দিয়ে তাকে কারাবন্দী করে। নির্জন কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়া, করোনার প্রকোপ দেখা দিলে 2020 সালে তাকে মুক্তি দেয়া হয়। তারপরও অনেকটা গৃহবন্দী জীবন কাটাতে হয় বেগম জিয়াকে। করোনায় অসুস্থ হয়ে দীর্ঘদিন এভারকেয়ারে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর পুরোপুরি মুক্ত হন বেগম জিয়া। 5 আগস্টের পর ভিডিও বার্তায় প্রতিহিংসা নয়, ঐক্যের আহ্বান জানান আপসহীন নেত্রী। চলতি বছরের শুরুতে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। 4 মাস লন্ডনে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরলেও নানা অসুস্থতার মধ্য দিয়ে যেতে হয় তাকে। 23 নভেম্বর থেকে গুরুতর অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর আজ গোটা দেশকে কাঁদিয়ে চলে গেলেন দেশনেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা আবারও সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। শান্ত, আপনি তো এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন। আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়ার মৃত্যুতে তাদের দলীয় নেতাকর্মীরা এবং বিভিন্ন স্তরের মানুষ শোক প্রকাশ করেছেন এবং এক বিবৃতিতে শোক বার্তা জানিয়েছেন জামাতের আমির। আপনার কাছে কি তথ্য আছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে, আমাদেরকে জানান।
শারমিন, দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু ব্যাপক মানুষের একটি ঢল নেমেছে। এখানে কিন্তু সর্বস্তরের মানুষ এখানে আসছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পরপরই কিন্তু প্রচন্ড শীতকে উপেক্ষা করে কিন্তু সর্বস্তরের মানুষ এখানে হচ্ছেন বেগম খালেদা জিয়াকে একটিবার দেখার জন্য। আমার সাথে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মানুষের আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। বিভিন্ন স্তরের মানুষরা কিন্তু এখানে তাদের যে চোখের অশ্রু সেটা কিন্তু তারা ধরে রাখতে পারছে না। আমি একটু জানতে চাই এখানকার যারা এসেছেন আপনি এখানে আজকে কেমন কি অনুভূতি হচ্ছে? আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, যিনি দেশ ছেড়ে চলে যান নাই কখনো, যিনি দেশ ছেড়ে যেতে চাননি কখনো, তিনি আজ পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে গেছেন আল্লাহর ডাকে। আমরা ম্যাডাম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করি, রুহের মাগফিরাত কামনা করি, এবং ম্যাডাম খালেদা জিয়ার যে কষ্টগুলো ছিল রাজনীতির জীবনে, সেই কষ্টগুলো যেন আর ফিরে না আসে, আর যে স্বপ্নগুলো ছিল সমগ্র দেশকে নিয়ে, মানুষকে নিয়ে, সেই স্বপ্নগুলো যেন আগামী দিনে বাস্তবায়ন হয় সে প্রত্যাশাই রাখি। শারমিন, আবেগ আসলে ধরে রাখতে পারছে না সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়াকে একটি শান্ত, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরে রহম করুন, ক্ষমা করুন এবং তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সিন্ডিকেট মিটিং শেষে এই তথ্য জানান। এর আগে সকাল 8:30 ভোট গ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। এ সময় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন স্থগিতের কথা জানায় প্রশাসন। উৎসব আমেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য প্রার্থীরা। এ সময় ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ঢাকার অনেক প্রার্থী। একই সাথে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরিরও আহ্বান জানান তারা। তবে ভোটের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে আগামী নির্বাচনে 300 আসনে 2582টি মনোনয়ন পত্র জমা হয়েছে। ইয়াসিন রানাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সকাল থেকেই সরগরম হয়ে ওঠে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। তীব্র শীতে ভোটের উষ্ণতা ছড়িয়ে পড়ে সারা দেশে। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ঢাকা মহানগরীর 15টি আসনের মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। স্থানীয় নির্বাচন অফিসেও মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী কিংবা তাদের প্রতিনিধিরা। ঢাকা 17 আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন দলের নেতাকর্মীরা। জানান, ওই এলাকার বাসিন্দা ও ভোটার হওয়ায় প্রার্থী হয়েছেন তিনি। বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে ঢাকা 15 আসনে মনোনয়নপত্র জমা দেন দলের 5 সদস্যের প্রতিনিধি। বিশ্বের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, সর্বশেষ শহীদ হাদিস সহ তাদের এই রক্তের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের গড়ার ক্ষেত্রে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা মোতাবেক সবার জন্য বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে ডাক্তার শফিকুর রহমানের স্বপ্ন
আমরা সে লক্ষ্যে কাজ করে যাব। আপনারা সহযোগিতা করবেন। বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের পাশাপাশি স্বতন্ত্র হয়েও অনেকে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে নিরাপত্তা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তারা। নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমরা এসেছি যখন প্রার্থীদের কোনো নিরাপত্তা নাই। যে কাঙ্ক্ষিত গণতন্ত্রের জন্য দেশের মানুষ যুদ্ধ করেছে, মুষ্টিমেয় কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে সেই আকাঙ্ক্ষা আমরা বিঘ্নিত হতে দিব না। আমরা ভোটের লড়াইয়ে এবং আন্দোলনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাই। যে আমাদের কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ থাকবে না, কোনো কাদা ছোড়াছুড়ি থাকবে না, থাকবে না কোনো হুমকি ধামকির ব্যবহার। ঢাকা ৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফ উদ্দিন খান মিলন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা জানান তিনি। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি, তা আমি জানি না, এবং আমাদের পার্টির চেয়ারম্যান মহাসচিব আশঙ্কা বোধ করেছেন যে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এবং নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তা কতটা থাকবে সেই ব্যাপারে আমরা সন্দিহান। মনোনয়নপত্র জমা দিতে এসে নানা প্রতিশ্রুতিও তুলে ধরেন প্রার্থীরা। জানান নির্বাচনী জোটের সমর্থনে জয়ের ব্যাপারে আশাবাদের কথা। জুলাই বিপ্লবের অংশজন প্রায় সবগুলো দলই এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের সমঝোতা থাকবে এবং সমঝোতা আমরা করে আমাদের ভিতরে বিরোধ নাই। আমরা ইনশাআল্লাহ জাতিকে একটা সুন্দর রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই। বিএনপির একেবারে তৃণমূলের নেতা কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা বিশাল একটা উচ্ছ্বাস, এক ধরনের বাঁধভাঙ্গা জোয়ারের মতন। আচ্ছা, প্রথমত আমরা জোট থেকে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতাকর্মীরা একদম শুরু থেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করছিল, আমাদের সাথে কাজ করছিল। এদিকে নির্বাচনের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি নেই বলে দাবি করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না, এবং আচরণ বিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ করেন, এবং অন্যান্য বিষয়ে তো আমরা সময় সময়ে ইনস্ট্রাকশন দিচ্ছি এবং নির্বাচন কমিশন থেকেও তাদেরকে বিভিন্ন সময় ব্রিফ করা হচ্ছে। এছাড়া ঢাকা জেলার 5 আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন জেলা প্রশাসকের কার্যালয়ে। মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল প্রার্থীরা। এরপর যাচাই বাছাই এবং প্রত্যাহারের পরে হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। একই সাথে নির্বাচনী জোটগুলো শরিক দলগুলোর মধ্যে চূড়ান্তভাবে আসন বন্টন করবে। আর এরপর 21 জানুয়ারি প্রতীক বরাদ্দর পর বোঝা যাবে নির্বাচনী মাঠে ভোটের লড়াইটি কেমন হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দিতে পারেনি একাধিক প্রার্থী। সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন কার্যালয়ের সংশ্লিষ্ট গেট বন্ধ করে দেওয়ায় প্রার্থীরা হতাশা প্রকাশ করেন। তাদের অভিযোগ, যানজট, প্রয়োজনীয় কাগজ সংগ্রহে দেরি হওয়া, কমিশন থেকে নেওয়া ভোটার তালিকার সিভি কাজে লাগাতে না পারার কারণে সময় মতো মনোনয়নপত্র জমা দিতে পারেনি তারা। অনেকে কেচি গেট পার হয়ে ভেতরে ঢুকতে পারলেও 5টা বাজার পর আর কাউকে নির্ধারিত কক্ষে ঢুকতে দেওয়া হয়নি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। এ সময় অনেক প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়, নির্ধারিত সময় শেষে কোনোভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নেই। ঢাকা 10-এর সংগ্রহ করছে, আমার সব ফাইল নিয়ে আসছে, আমার জ্যামের কারণে একটু দেরি হয়েছে। কোন দল থেকে? আমি আমজনতার দলে থেকে। 2টা মিনিট আমার লেট হয়েছে। ওনারা একেবারেই আচরণটা এরকম মারমুখী আচরণ, গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করছে যে ঢুকতে পারবেন না, বেরিয়ে যান, এখানে বেরিয়ে যান, এই পুলিশ দেখেন, এ ধরনের আচরণ করছে। এবং আমাদের সাথে আসলে আচরণটা খুব অসৌজন্যমূলক আচরণ করছে। আমাদের পরেও অনেকে এসে ঢুকছে, তাদেরকে জমা দিতে দিচ্ছে, কিন্তু আমাদেরকে দিচ্ছে না আর কি। আমরা ভেতরের টাইম মতোই আসছি, যখন আমাদেরকে বলছে যে এই কাগজগুলো নিয়ে আসতে হবে, তা আমরা নিয়ে আসতে সংগ্রহ করার জন্য আমাদের একটু লেট হয়ে যায়। এখন আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, আমাদের কাগজগুলো আমরা জমা দিতে পারিনি, আমাদের প্রার্থীর যে মনোনয়ন ফর্ম সেটা আমরা জমা দিতে পারিনি। উৎসবমুখর পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। শেষ দিনে ফেনী 1 ও বগুড়ার 7 আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দিয়েছে নেতাকর্মীরা। এদিকে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। খুলনা 5 আসনে মনোনয়ন জমা দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পঞ্চগড় 1 আসন থেকে এনসিপির সার্জিস আলম ও কুমিল্লার দেবিদার 4 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপির হাসনাত আব্দুল্লাহ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তরিক ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে
ফেনী 1 ও বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেয়া হয়। এদিকে বগুড়া 6 সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা। সকালে ঠাকুরগাঁও 1 আসনের মনোনয়ন জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হলে ঠাকুরগাঁও উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখনো সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। খুলনা 5 আসনের মনোনয়ন জমা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মনোনয়নপত্র জমা দিতে আসেন খুলনা 2 আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। একইভাবে মনোনয়ন জমা দেন খুলনা 4 আসনের আজিজুল বাড়ি হেলাল, খুলনা 5 আসনের আলিয়াসগঞ্জ লবি, খুলনা 6 আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা 1 আসনের প্রার্থী কৃষ্ণ নন্দী। প্রতিটি ভোট কেন্দ্রের আশেপাশে বিদ্যমান অস্ত্রধারীরা এখনো আছে, সন্ত্রাসীরা এখনো আছে যারা ভয় দিচ্ছে। চট্টগ্রামের 16টি আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে মনোনয়ন জমা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একইভাবে পঞ্চগড় 1 আসন থেকে মনোনয়নপত্র জমা দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেন, জনগণের প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়বেন তিনি। বরিশাল 5 আসনে বিএনপি মনোনীত অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার, একই আসনে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, জামায়াতের প্রার্থী দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসাইন হেলাল, বরিশাল 3 আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বরিশাল 6 আসনে বিএনপি প্রার্থী আবুল হোসেন খান এবং বরিশাল 1 আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ 1 আসন এবং সাঘাটা ও ফুলছড়ি 5 আসনের মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। গাইবান্ধা সদর 2 আসনের মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ আব্দুর রশিদ সরকার। বিএনপি আমাদেরকে বাগেরহাট 3 আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ ফরিদুল ইসলাম। তখন তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ 1 আসনের মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন তপ্পু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। তপ্পু, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? এবং আমরা জানি যে বেলা 12:30টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছিল, সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? ধন্যবাদ শারমিন, আপনাকে জানিয়ে রাখি যে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর থেকেই আমরা দেখছি এই এভারকেয়ার হাসপাতালে সকাল থেকে ভিড় করছেন এখানে বিএনপি নেতাকর্মীরা সহ বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, যারা তার সমর্থক, তারা এখানে ভিড় করছেন। এই মৃত্যুর খবর পাওয়া মাত্রই এখানে তারা ছুটে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। আর 3 বারের এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়া মাত্রই আমরা দেখেছি যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফিং করেছেন এবং তারা যেই কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে তারা 7 দিন ব্যাপী বিএনপির পক্ষ থেকে শোক পালন করবেন এবং তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যে বিএনপি সহ অঙ্গ সংগঠনের যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে এবং একই সাথে তারা বলছেন যে কালো বেস করবেন এবং এই 7 দিন ব্যাপী
কোরআন তেলাওয়াত সহ ধর্মীয় যেই আনুষ্ঠানিকতা রয়েছে তারা সেগুলো পালন করবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বিএনপির স্থানীয় পর্যায় সহ দূর দূরান্ত থেকে এখানে অনেক নেতাকর্মী এখানে ছুটে এসেছেন, তারা আবেগ আপ্লুত হচ্ছেন এবং তারা শেষ মুহূর্তের বেগম খালেদা জিয়ার বিদায়ের শেষ মুহূর্তে তারা এখানে উপস্থিত হয়েছেন। যেমনটা বেগম খালেদা জিয়া বলেছিলেন, তিনি যে পরিস্থিতি হোক না কেন তিনি দেশের মাটি ও মানুষকে কোনোদিন ছেড়ে যাবেন না, তার সেই কথাই কিন্তু সত্য হলো। তিনি তার শেষ নিঃশ্বাস কিন্তু ত্যাগ করলেন এই এবারকার হাসপাতালে। যেমনটা আপনাকে জানিয়ে রাখি যে গেল নভেম্বরের 23 নভেম্বর রাত 8:30টার দিকে বেগম খালেদা জিয়াকে এই এবারকার হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ অবস্থায়। এরপর থেকেই আমরা যতটুকু জানতে পেরেছি তাকে সুস্থ করে তোলার জন্য যা যা করার প্রয়োজন সেগুলো কিন্তু বিএনপি এবং সরকারের পক্ষ থেকে হাতে নেওয়া হয়েছিল। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে যুক্তরাজ্য সহ বিদেশ থেকে উন্নত মানের চিকিৎসক যারা রয়েছেন এবং চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য যা যা করা দরকার সেগুলো এরই মধ্যে ব্যবস্থা করা হয়েছে এবং একাধিক তার চিকিৎসার বিষয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। এখানে তাকে বাঁচিয়ে রাখার জন্য চিকিৎসার জন্য যা যা করা দরকার সেগুলো তারা করার চেষ্টা করেছেন। তবে দীর্ঘ 1 মাস তিনি এই এভার কেয়ার হাসপাতালে এখানে চিকিৎসা 1 মাসের বেশি সময় এখানে চিকিৎসাধীন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে ছিলেন। আজ সকাল 6টার দিকে তিনি বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার এই মৃত্যুর খবরে যেমনটা এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে দেশে, একই সাথে রাজনৈতিক অঙ্গনেও এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে এবং তার এই মৃত্যুর খবরে যেমনটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের নেতাকর্মীরা তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে আসছেন এই এবারকার হাসপাতাল আশপাশে, তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দেখছি অনেক নেতাকর্মী যারা তৃণমূলে যারা নেতাকর্মী যারা রয়েছেন, যারা বেগম খালেদা জিয়াকে মনে প্রাণে ভালোবাসেন, তারা এরই মধ্যে এখানে এসে কান্নায় ভেঙে পড়ছেন এবং অনেক মানুষকে আমরা দেখেছি। আর এখানে এরই মধ্যে এই এবারকার হাসপাতালের সামনে একটি যে বিলবোর্ড রয়েছে সেই বিলবোর্ডে এরই মধ্যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে শোক জানানো হয়েছে। এবং একই সাথে আমরা যেটি দেখছি যে এখানে যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত বা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমরা ধারণা করছি যেহেতু বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রয়েছে দুপুর 12টার পর, সেক্ষেত্রে সেখানে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে বেগম খালেদা জিয়ার জানাজার বিষয়ে এবং দাফনের বিষয়ে। তবে আমরা ধারণা করছি হয়তো সংসদ ভবন প্রাঙ্গণ বা মানিক মিয়ার এভিনিউর আশপাশে হয়তো বেগম খালেদা জিয়া জানাজা অনুষ্ঠিত হতে পারে এবং হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল সেখানে হয়তো তার কবরের পাশে হয়তো বেগম খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এখন পর্যন্ত যেহেতু আপনাকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া এই গেল 1 মাসের বেশি সময় ধরে এই এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং তিনি তার চিকিৎসার জন্য যে উন্নত চিকিৎসার জন্য যা যা করার দরকার ছিল সেগুলো ব্যবস্থা করা হয়েছে। তবে তাকে যেমনটা আমরা জেনেছিলাম যে কয়েক দফা তাকে বিদেশে নেওয়ার যে চেষ্টা ছিল সেই চেষ্টা সফল হয়নি, কেননা যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক যে অবস্থা ছিল সেই অবস্থায় তাকে বিমানে করে উড্ডয়নের বিষয়ে যে হাসপাতাল যে চিকিৎসক যে কমিটির যে রয়েছে এবং বিদেশের যে চিকিৎসক যারা রয়েছেন দল ছিলেন প্রতিনিধি দল, তারা সম্মত হতে পারেননি। তপু, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। করিমগঞ্জ তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 3 আসনের নির্বাচনী এলাকা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার স্বাস্থ্য শিক্ষার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে ভোটারদের মধ্যে। নির্বাচনে জিতলে এবার এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তরিক ইসলামের রিপোর্ট। ভোটের গাড়ি নিয়ে এবার আমাদের গন্তব্য রাজধানী ঢাকা থেকে 120 কিলোমিটার দূরত্বের ঢাকা বিভাগের আওতাধীন করিমগঞ্জ তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ
3 আসনে। 4 লাখের বেশি ভোটারের এই আসনের অধিকাংশ মানুষের পেশা কৃষি। রাস্তার দুপাশ জুড়ে শুধুই দেখা মেলে বিস্তীর্ণ কৃষি জমির। ঢাকার অন্তর্গত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই আসনটিতে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অপ্রশস্ত সড়ক, যার ফলে যানজট যেন নিত্যসঙ্গী এখানকার মানুষের। ঝুঁকি নিয়ে বাসের সাঁকো দিয়েই চলে পারাপার। রয়েছে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এই এলাকার মধ্যে একজন যোগ্য, সৎ, শিক্ষিত এবং নিষ্ঠাবান প্রার্থী চাই। এই আসনের ভোটার হিসেবে আমরা চাই যে একদম দুর্নীতিমুক্ত মানুষ সংসদে যাক। করিমগঞ্জ থানায় তারাল থানা মিলাইয়া যাতে আমরা ওসমান ফারুক থাকতে পারে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি ফিরে পেতে লড়ছেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক। জানালেন তার পরিকল্পনার কথা। আমি যদি নির্বাচিত হই, আমি প্রথম যানজট দূর করা, মানুষের জীবন থেকে যাতায়াতের সুবিধা দেওয়া। সবচেয়ে বড় কথা, যখন নাকি আপনি বাণিজ্য বিপণন হয়, শস্য ইত্যাদি বিপণন হয়, তখন রাস্তাঘাট দরকার প্রয়োজন, রিসিপ্ট দরকার প্রয়োজন। কাজেই এটা ওয়ান অফ মাই প্রায়োরিটিস, নো ডাউট অ্যাবাউট ইট। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানান জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল অবসর অধ্যাপক ডাক্তার জিহাদ খান। আমি নির্বাচিত হলে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব এবং আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার পিছনে শুধু এলাকার উন্নতি হবে, মানুষ সুখে থাকবে, আরামে থাকবে। হয়তো তারা একদিন মনে করবে যে এরকম একজন এমপি হয়েছিল, তাদের জীবন আসছিল, এইটি হচ্ছে আমার চাওয়া। এছাড়াও এই আসনে নির্বাচনের মাঠে রয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু। জোটের অংশ হিসেবে বিগত সময়ে এই আসনে 8 বার জাতীয় পার্টি, 3 বার আওয়ামী লীগ ও 2 বার বিএনপি জয়লাভ করে। করিমগঞ্জ তারাইলে গঠিত কিশোরগঞ্জ 3 আসন ঢাকা বিভাগের অংশ হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই আসনটিতে। আসন্ন জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন স্বনামধন্য ডাক্তার জিহাদ খান, রয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুও। এলাকার ভোটার এবং বাসিন্দারা বলছেন, আসন্ন নির্বাচনে এলাকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, মাদক নির্মূলে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বান্দরবানে নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিনারুল হক। দর্শক, সালাম স্টিল ভোটের খবর জানাচ্ছি আমি বান্দরবান শহরের ট্রাফিক মোড় থেকে। বান্দরবান 300 নং সংসদীয় আসন, 7টি উপজেলা, 2টি পৌরসভা এবং 36টি ইউনিয়ন নিয়ে এই বান্দরবান 300 নং সংসদীয় আসন। দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা, এই জন্য সহজ দ্রুত নেতৃত্ব চাই। এই জন্য আমরা যেটা আশা করব, যেটা হচ্ছে যে এখানকার সমস্যার সমাধান সহ দেশ ও জাতির কল্যাণে যারা নিঃস্বার্থভাবে কাজ করবে, এ ধরনের একটি নেতৃত্ব আমরা চাই। ধন্যবাদ। উনি যেটি বলছিলেন যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য বান্দরবানের প্রশাসন, নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবাই এখন সচেষ্ট রয়েছে। এটি ছিল সালাম স্টিল ভোটের খবরে আমার কাছে বান্দরবানের সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ময়মনসিংহের ভালুকা থেকে ভোটের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আনোয়ার হোসেন। সালাম স্টিল ভোটের গাড়ি, আমি আছি ময়মনসিংহ 11 ভালুকা উপজেলায়। এই উপজেলাটি 11টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,53,894 জন। ইতিমধ্যেই 6 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা প্রার্থীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তারা ভালুকার উন্নয়নের জন্য নির্বাচিত হলে তারা কাজ করবেন। এখানে স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেছি, জনসাধারণ বলছেন যারা ভালুকায় মাদক নির্মূল, সন্ত্রাস দমন এবং চাঁদাবাজি বন্ধ করবেন, তারা তাদেরকে বেছে নেবেন। এবং জনসাধারণের আশা হচ্ছে, প্রত্যাশা হচ্ছে যেন আগামী নির্বাচনটা যেন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়, এমনটাই তাদের প্রত্যাশা। সালাম স্টিল ভোটের গাড়ি ভালুকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। একদিকে যুদ্ধ বন্ধের জন্য আলোচনা, অন্যদিকে হামলা পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। এবার ক্রেমলিন অভিযোগ করেছে দেশটির নভগোরদ অঞ্চলে অবস্থিত রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর এই হামলা করার চেষ্টা হয় বলেও জানায় ক্রেমলিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, এই হামলায় ইউক্রেন 91টি দূরপাল্লার ড্রোন ব্যবহার করে। এই হামলার কারণে যুদ্ধ অবসানে
মানে ক্রেমলিনের আলোচনার অবস্থান বদলে যেতে পারে। তবে ক্রেমলিনের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসানে চলমান শান্তি সংলাপ বন্ধ করার চেষ্টায় মস্কো এমন মিথ্যে অভিযোগ করেছে বলেও দাবি জেলেনস্কির। এবারে খেলার খবর। গ্রুপের শেষ ম্যাচে নাটকীয়ভাবে জিম্বাবুয়েকে ৩-২ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের নকআউট পর্বে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা। মরক্কোর মারাকেশে বি গ্রুপের ম্যাচে ৭ মিনিটে শেপাং মরমির গোলে লিড নেয় বাফানা বাফারাররা। ১৯ মিনিটে তাওয়ান্দা ম্যাচে ১-১ সমতা ফেরান। বিরতি শেষে খেলার ৫০ মিনিটে ১৯৯৬ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন লিলে ফস্টার। তবে ৭৩ মিনিটে আবেরি মদিবার আত্মঘাতী গোলে ২-২ সমতায় ফেরে জিম্বাবুয়ে। কিন্তু নির্ধারিত সময়ের খেলা শেষের ৮ মিনিট আগে অ্যাপোলিস দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন। এতে আগামী রোববার রাউন্ড অফ 16-এ আইভরি কোস্টের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপসী নেত্রীর সংগ্রামী জীবনের অবসান, সারা দেশে শোকের ছায়া। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতার সৃষ্টি হল। মির্জা ফখরুল ৭ দিনের শোক পালন করবে বিএনপি। প্রধান উপদেষ্টা জামাত আমিরের শোক। আগামী নির্বাচনে ৩০০ আসনে ২৫০০-এর বেশি মনোনয়নপত্র দাখিল। ভোটার ও প্রার্থীদের নিরাপত্তার পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। এবং সারা দেশে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র জমা। বগুড়া ও ফেনীতে খালেদা জিয়া ও তারেক রহমান, খুলনায় মিয়া গোলাম পরোয়ার, কুমিল্লায় হাসনাত ও পঞ্চগড়ে সার্জিস আলম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।